কেকেআর কিন্তু এই বছর আইপিএল এর প্লে অফ অবশ্যই খেলতে পারবে। যদি এই কাজগুলো কেকেআর করে অবশ্যই এই বছর আইপিএল এর ফাইনাল পর্যন্ত কেকেআর পৌঁছাতে পারে। তো কোন তিনটি উপায়ে কেকেআর আইপিএল এর প্লে অফ খেলবে সেটা তোমাদের জানাবো। আঙ্ক্রিস রঘুবংশীর আউট যেটা সিদ্ধান্ত দেওয়া হয়েছিল, সেটা যে সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত দেওয়া হয়েছিল সেটা কিন্তু এবার অনিল চৌধুরী জানিয়ে দিল। তো কি বড় ভুল করছে কেকেআর, কোন প্লেয়ারদের সুযোগ না দিয়ে, সেই নিয়েও কথা বলা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো গতকালের ম্যাচে কেকেআর কিন্তু একটা দুরন্ত জয় পেয়েছে। হ্যাঁ, ম্যাচটা আরও সহজভাবে কেকেআর জিততে পারতো, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা অতি নাটকীয়ভাবে কিন্তু শেষ পর্যন্ত ফিনিশ হয়েছে। তো ব্যাক টু ব্যাক কিন্তু কেকেআর ম্যাচ জিতে যে লাস্ট বয়ের তকমা ছিল সেটাকে কাটিয়ে কিন্তু কেকেআর বর্তমানে পয়েন্ট টেবিলের 8 নম্বর পজিশানে রয়েছে। 8 ম্যাচে তারা 5 পয়েন্টে রয়েছে। দুটো ম্যাচ জিতেছে আর একটা ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার জন্য সেখানে সিঙ্গেল পয়েন্ট কেকেআর পেয়েছে। তো কেকেআর কি পারবে এখান থেকে প্লে অফ রাউন্ডে কোয়ালিফাই করতে? কিন্তু বলা যেতেই পারে কেকেআর এখান থেকেও কোয়ালিফাই করতে পারবে, কারণ কেকেআরের কাছে আর ম্যাচ বাকি রয়েছে 6টা। তো 6টা ম্যাচই যদি কেকেআর জিতে যায় তো সেক্ষেত্রে কেকেআর কিন্তু খুব সহজ উপায়েই তারা পৌঁছে যাবে আইপিএলের প্লে অফ রাউন্ডে। কিন্তু 6টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচই জেতা একটু কঠিন ব্যাপার, অসম্ভব কিন্তু নয়। এই 6টা ম্যাচ কাদের সঙ্গে রয়েছে সেদিকে যদি আমরা তাকাই, পরবর্তী ম্যাচ রয়েছে এসআরএইচের সঙ্গে, তারপর রয়েছে দিল্লির সঙ্গে, তারপর রয়েছে আরসিবির সঙ্গে। পরপর 3টে ম্যাচ রয়েছে কেকেআরের অ্যাওয়ে ম্যাচ, এবং তারপরে পরপর 3টি ম্যাচ কেকেআরের যে বাকি থাকছে সেই 3টি ম্যাচ হোম ম্যাচ, অর্থাৎ গুজরাট টাইটান্সের সঙ্গে হোম ম্যাচ রয়েছে, তারপর মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে এবং ডিসির সঙ্গে হোম ম্যাচ। তো 6টা ম্যাচের মধ্যে 3টে অ্যাওয়ে এবং 3টে হোম ম্যাচ রয়েছে। তো হোম ম্যাচ তো ডেফিনেটলি জিততে হবে, জেতা ছাড়া কোনো কেকেআরের কাছে উপায় নেই। 3টে হোম ম্যাচে কেকেআর কিন্তু সেক্ষেত্রে 6 পয়েন্ট পেয়ে যেতে পারে এবং সেখান থেকে একটা ভালো জায়গায় যাবে। এবং 3টে যে অ্যাওয়ে ম্যাচ রয়েছে সেই 3টে অ্যাওয়ে ম্যাচের মধ্যে যদি কেকেআর হায়দ্রাবাদ এবং দিল্লি বা আরসিবিকে হারিয়ে দেয় তো সেক্ষেত্রেও কেকেআর কিন্তু পৌঁছে যাবে। একটাই অঙ্ক যে কেকেআরকে সবকটা ম্যাচ জিততে হবে। যদি সবকটা ম্যাচ জিততে নাও পারে, অন্তত 6টা ম্যাচের মধ্যে কেকেআর যদি এখান থেকে 5টা ম্যাচ জিতে নিতে পারে তো কেকেআরের কাছে কিন্তু খুব সহজ উপায়েই কেকেআর পৌঁছে যাবে। 15 পয়েন্ট হলেও কিন্তু সেই 15 পয়েন্ট নিয়ে পৌঁছানো সম্ভব, কারণ উপরের দিকে দল রয়েছে সেক্ষেত্রে গুজরাট, উপরের দিকে দল রয়েছে হায়দ্রাবাদ, উপরের দিকে দল রয়েছে পাঞ্জাব। তো কেকেআরের উপরে তারা রয়েছে। তো কেকেআর তাদের বিরুদ্ধে ম্যাচ জিতলে তাদের তো পয়েন্ট নষ্ট হবে, তো সেক্ষেত্রে কেকেআরের সুবিধা হবে। এমনকি দিল্লিও কেকেআরের উপরে রয়েছে। কেকেআরের নিচে একমাত্র রয়েছে মুম্বাই। তো সে মুম্বাইকে আমরা বাদ রাখছি, মুম্বাইকে তো হারাতেই হবে। উপরের দিকে দলগুলো সেক্ষেত্রে কিন্তু একটা করে ম্যাচ হারলে তারা পয়েন্ট নষ্ট করবে এবং সেই সুবিধা কিন্তু কেকেআর পাবে। তো কেকেআরকে যদি প্লে অফ খেলতে হয় তো সেক্ষেত্রে তোমাদের ব্যাপারটা খুবই সোজা, যে প্রত্যেকটা ম্যাচ যেত প্লে অফ খেলো, বা প্রত্যেকটা ম্যাচে 6টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ জিতলেও কেকেআর প্লে অফ রাউন্ডে পৌঁছাবে। তো এটাই কিন্তু কেকেআরের জন্য খুবই সহজ উপায় রয়েছে। এই উপায়তেই কিন্তু কেকেআর এই বছর আইপিএল প্লে অফে খেলবে। তো এবার যে কেকেআরের বিরুদ্ধে যে ডিসিশানগুলো দেওয়া হচ্ছে সেই নিয়ে সত্যি একটা রীতিমতন প্রশ্ন উঠছে। আমরা এই লখনৌ সুপার জায়েন্টের ম্যাচ যখন ফার্স্ট লেগের ম্যাচ হয়েছিল, কেকেআর হোম ম্যাচ খেলেছিল, সেখানেও কিন্তু একটা বিতর্কিত ক্যাচ নিয়ে রীতিমতন কথা হয়েছিল। সেটা দেখেই বোঝা যাচ্ছিল 6 হয়ে গিয়েছে, কিন্তু সেখানে দেখা গিয়েছিল যে সেটা ক্যাচের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এবং গতকাল যে ম্যাচটা হয়ে গেল লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে কেকেআরের অ্যাওয়ে ম্যাচ, সেখানেও কিন্তু এমন একটা ঘটনা হলো। এবার সেটা পুরোপুরি 50-50 আম্পায়ারের সিদ্ধান্ত এক্ষেত্রে চূড়ান্ত হিসাবে ভাবা হয়ে কিন্তু ডিসিশন দেওয়া হয়েছে যে আঙ্ক্রিস রঘুবংশী সেক্ষেত্রে আউট ছিল। এবার এই রঘুবংশীর ব্যাপারটাকে নিয়ে কিন্তু রীতিমতন ক্রিকেট মহলে যথেষ্ট চর্চা চলছে যে এটা কি আদেও আউট ছিল। দেখো, যতটা রঘুবংশী এগিয়ে গিয়েছিল সেখান থেকে তাকে আবারও স্টাম্পের মধ্যে ঢুকতে গেলে অত কুইক রিয়্যাক্ট করতে কিন্তু সময় লাগে। তো
অবশ্যই রঘুবংশী কিন্তু নিজে সে তার স্টাম্পের ভিতরে ঢোকার চেষ্টা করছিল, কখনোই বল কোন দিক থেকে থ্রো হচ্ছে, কিভাবে থ্রো হচ্ছে সেটা দেখেনি, কিন্তু যেটা নিয়ম রয়েছে যে সেই দিকেই তাকে যেতে হবে, সে কিন্তু বিপরীত দিকে রান আপ করেছিল, এটা একটা কারণ, তার গায়ে বল লেগেছিল, এটা একটা কারণ, এই সমস্ত কারণেই কিন্তু তাকে আউটের সিদ্ধান্ত দেওয়া হয়। তো এক্ষেত্রে কিন্তু অনিল চৌধুরী যে কিন্তু আম্পায়ার ছিল, তো সেই অনিল চৌধুরী যেটা জানিয়েছে যে হ্যাঁ এটা 50-50 কল, আম্পায়ার যদি মনে করে তারা কিন্তু এই ডিসিশন দিতে পারে, যারা মাঠের মধ্যে সেই মুহূর্তে ছিল তারা আরও ব্যাপারটা বুঝতে পারবে, আমরা দূর থেকে ওই ক্যামেরা অ্যাঙ্গেলে ব্যাপারটা বোঝা যায় না, কুইক রিয়াকশান টাইম কী ছিল সেটার উপর নির্ভর করে, বল কতটা তার গতির বিরুদ্ধে গেছে এবং বল কতটা লাইন চেঞ্জ করেছে তার উপরে নিয়ন্ত্রণ করে, কিন্তু দেখে যতটুকু মনে হচ্ছে সেটা মনে হচ্ছে হয়তো এটা নট আউট দেওয়া যেতে পারতো, সেটা কিন্তু অনিল চৌধুরীর নিজস্ব মতামত এবং অনিল চৌধুরী নানান নিয়ম সেটাকেও তুলে ধরেছে, তো সেই নিয়ম অনুযায়ী যদি দেখা যেত তো সেক্ষেত্রে কিন্তু রঘুবংশীকে নট আউট দিলেও কিছু বলার থাকতো না। তো এটা কিন্তু একটা আম্পায়ারের ভুল সিদ্ধান্ত বলা যেতেই পারে, এবং এই নিয়ে তোমাদের কি মনে হয় যে আম্পায়ারের কি সিদ্ধান্তটা ভুল ছিল নাকি সঠিক সিদ্ধান্ত আম্পায়ার দিয়েছে, তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও। তো আমার তো মনে হচ্ছে 50-50 কল ছিল, আম্পায়ার মনে করেছে যে আউট এটা হতে পারে, সেই কারণে আউট দেওয়া হয়েছে, এক্ষেত্রে আম্পায়ারকেও খুব একটা দোষারোপ করে লাভ নেই। তো এরকমই একটা কিন্তু ঘটনা ঘটেছে এবং তার ফলেই কিন্তু রঘুবংশীকে আউট দেওয়া হয়েছে। কিন্তু যেই কিছু প্লেয়ারের জন্য সত্যি খারাপ লাগছে তার মধ্যে প্রথম প্লেয়ার হচ্ছে তেজস সিং ধাইয়া। গতকাল কেকেআরের ব্যাটিংয়ে যখন ধস নেমেছিল, একের পর এক প্লেয়ার আউট হয়ে যাচ্ছিল, তখন কিন্তু কেকেআর ভীষণ চাপে পড়ে এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কিন্তু সেই মুহূর্তেই মানিশ পান্ডেকে প্রস্তুত রাখা হয় যে এবার যদি উইকেট পড়ে যায়, রিঙ্কু যদি আউট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা মানিশ পান্ডেকে মাঠে নিয়ে আসব। তো আর কতদিন এই রকম চলবে? কেকেআরের কাছে কিন্তু সত্যি এমন কিছু প্লেয়ার রয়েছে যারা কিন্তু ভালো করতে পারে। আমি কথা বলছি তেজস সিং ধাইয়ার কথা, সে কিন্তু হতাশ হয়ে মাঠের দিকে তাকিয়েছিল যে আর কবে আমি সুযোগ পাবো কেকেআরের হয়ে ম্যাচ খেলার জন্য। এই তেজস সিং ধাইয়া কেকেআর ছাড়া যদি অন্য কোনো দলে যেত এতদিনে ম্যাচ খেলার সুযোগ পেয়ে যেত। কেকেআর তো আগে শুনতাম যে কেকেআর প্লেয়ার কেনে না, প্লেয়ার তৈরি করে, সত্যি প্লেয়ার কবে যে তৈরি করবে আবার এই সমস্ত প্লেয়ারদের সুযোগ অন্তত দেবে জানা নেই। এই প্লেয়ারটাকে সুযোগ দিলে ডেফিনেটলি সে ভালো করতে পারে। আমরা দেখেছিলাম কেকেআর দলের সাকিব হোসেন ছিল, কিন্তু তাকে সেইভাবে সুযোগ দেওয়া হয়নি। এই বছর সাকিব হোসেন কি খেলাটাই খেলছে, অসাধারণ বোলিং কিন্তু সাকিব হোসেন করছে এবং হায়দ্রাবাদের মেন বোলার হিসাবে কিন্তু সাকিব হোসেন সে পারফরমেন্স করছে। এছাড়া আল্লাহ গাজনাফারের কথাও তোমাদের মনে থাকবে, যেও কিন্তু কেকেআরের চ্যাম্পিয়ন দলের সদস্য ছিল, একদমই সুযোগ পায়নি। বর্তমানে মুম্বাই ইন্ডিয়ান্স দলের সে রেগুলার স্টার্টার প্লেয়ার, প্লেইং 11-এ খেলছে এবং যথেষ্ট ভালো করছে। তো কেকেআরে এমন অনেক প্লেয়ার থাকে যারা যে কোনো দলের জন্য ফার্স্ট 11-এ চান্স পাবে, কিন্তু কেকেআরের মাইন্ডসেট কি হয়ে যাচ্ছে দিনের পর দিন বোঝা যাচ্ছে না। যেই প্লেয়াররা নেটে ভালো করছে, প্র্যাকটিসে ভালো করছে, তাদের ট্রাস্ট করা হচ্ছে না। আমরা কিছুদিন আগে রাচিন রবীন্দ্র এবং তেজস সিং ধাইয়া তাদের প্র্যাকটিস সেশনের ফটো ভিডিও কেকেআরের অফিসিয়াল পেজ থেকে দেখলেও তাদের মাঠে খেলার কেকেআর সুযোগ দিচ্ছে না। তো এবার কিন্তু সময় এসেছে তেজস সিং ধাইয়ার মতন প্লেয়ারদের কেকেআরের সুযোগ দেওয়া, তাহলে কিন্তু কেকেআর অবশ্যই ভালো কিছু করতে পারবে। এবং আঙ্ক্রিজ রঘুবংশীকে কিন্তু জরিমানা করা হয়েছে, তার কারণ সে যখন আউট হয়ে মাঠের বাইরে চলে যাচ্ছিল, বিরক্তি প্রকাশ করে হেলমেট ছুঁড়ে ফেলা, ব্যাট ছুঁড়ে ফেলা ইত্যাদি কারণের জন্য কিন্তু তাকে একটা মোটা অঙ্কই জরিমানা করা হয়েছে। সেটা কিন্তু ক্রিকবাজের তরফ থেকে আপডেট আসছে এবং তাকে অলরেডি ওয়ার্নিংও দেওয়া হয়েছে, যদি আরও এরকম তার আচরণ আরও দুটো ম্যাচে এরকম হয় তাহলে কিন্তু তাকে একটা ম্যাচ সাসপেন্ড থাকতে হবে, সেটাও কিন্তু আইপিএলের তরফ থেকে জানানো হয়েছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।